সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর বাতিলের রায় পরিবর্তন সহ জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর এবিএম খায়রুল হককে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালে নিয়োগ পান খায়রুল হক। পরের বছর তিনি অবসরে যান। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, এবিএম খায়রুল হককে কখন আদালতে তোলা হবে আর তার বিরুদ্ধে অভিযোগগুলো কি বিস্তারিত জানাবেন? দেখুন, এবিএম খায়রুল হক বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন এবং খায়রুল হকের নামটি বাংলাদেশের আসলে শুধু বিচার অঙ্গনের মধ্যে আর সীমাবদ্ধ ছিল না। ২০১১ সালের মেতে যখন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত রায় ঘোষণা করেন, তারপর থেকে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটের রাজনীতি, বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসে এবং যেটা পরবর্তীতে সংঘাতের দিকে রূপ নেয় এবং তারপরে যা যা হয়েছে তা সবাই জানেন। খায়রুল হককে গ্রেপ্তারের খবরে সকাল থেকে বিশেষ করে এই সুপ্রিম কোর্টে আমি এখন আছি, মোটামুটি পুরো আইনজীবীদের যারা এখানে রয়েছেন, সুপ্রিম কোর্টের বারের সদস্য যারা রয়েছেন, রাজনৈতিক আইনজীবী নেতা যারা রয়েছেন, প্রত্যেকের ভিতরে এই বিষয়টি বেশ আলোচনা এসছে। আজকে পুরো আইন অঙ্গন জুড়েই কিন্তু খায়রুল হকের গ্রেপ্তারের বিষয়টি বেশ আলোচনা হচ্ছে। কারণ খায়রুল হক গত ১ বছর ধরে অর্থাৎ ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর ১ বছর ধরে তিনি কিন্তু ঢাকাতেই ছিলেন বলতে গেলে, এবং তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে গত ১ বছরে, বিশেষ করে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ যারা আন্দোলন করেছেন, তারা এখানে এই সুপ্রিম কোর্ট অঙ্গনেই মূলত এই বিষয়টি নিয়ে আন্দোলন করেছেন। কিছুক্ষণ আগে তারা এখানে আসছেন, তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। দেখুন, খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ জানতে চাচ্ছিলেন। খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে গত বছরের ৫ আগস্টের পরে একজন আইনজীবী মামলা করেছেন রাষ্ট্রদ্রোহ সহ, তার বিরুদ্ধে এই যে জালিয়াতি করে রায় দেওয়া, সেই মামলাটিও রয়েছে। এখন তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেই বিষয়টি আমরা হয়তো আরো কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। দেখুন, মূলত তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ, তিনি এখানে একটা বিষয় একটু বলে নেই, তিনি কিন্তু মাত্র ৭.৫ মাসের মতো সময় পেয়েছিলেন প্রধান বিচারপতি হিসেবে, তার মেয়াদকাল ছিল। এবং অভিযোগ রয়েছে যে অনেক সিনিয়রকে ডিঙ্গিয়ে তাকে প্রধান বিচারপতি করেছিলেন শেখ হাসিনা সেই সময় বা তার সরকার। দেখুন, এইখানে একটি বিষয়, তিনি এই 7.৫ মাসের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় কয়েকটি রায় দিয়েছেন। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, যে ২০১১ সালের মে মাসে তিনি অবসরে যাওয়ার খুব সম্ভবত ৭-৮ দিন আগে তিনি এই রায়টি দিয়েছিলেন। সেখানে তিনি বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন। এইখানে একটা বিষয়, তিনি যখন কোর্টে, আপনি জানেন যে কোর্টে যখন রায় দেওয়া হয় কোনো বিষয়ে, সেটি প্রথমে সংক্ষিপ্ত রায় দেওয়া হয়, কারণ লিখিত রায় অনেক পরে বেরোয়। তো সেই সংক্ষিপ্ত রায়ে কিন্তু তিনি বলেছিলেন যে বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার বিবেচনায় বা পরিস্থিতি বিবেচনায় আরো 2টি টার্ম অর্থাৎ পরবর্তী আরো 2টি সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে পারে। এই মামলার যখন অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত শুনানিগুলো হচ্ছিল, সেই সময়ে ৮ জন অ্যামিকাস কিউরি ছিলেন, 7 জন অ্যামিকাস কিউরি ছিলেন, সেখানে কিন্তু 4 জন 3 জন ভাগ ভাগ হয়ে গেছে। যাই হোক, তারপরেও যখন অ্যামিকাস কিউরি সবাই এইখানে মত দিয়েছিলেন যে ঠিক আছে, পরবর্তী 2টি নির্বাচন অন্তত তত্ত্বাবধায়কের অধীনে হোক। কিন্তু দেখা গেল, আমরা সাধারণত যেটি দেখি যে কোনো রায়ের ভিত্তিতে কোনো অ্যাকশন নিতে হলে চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়টি বেরোতে হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার যেটি করেছিল সেই সময়ে, যে তিনি যখন মৌখিক রায়টি দেন, সেই রায়ের কিছুদিনের মধ্যেই পরপরই দেখা গেছে যে তারা সংসদে 13দশ সংশোধনী বাতিল, 15দশ সংশোধনী নিয়ে আসে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, অর্থাৎ তখনও লিখিত রায় বের হয়নি। এটি একটি বিষয়। এবং তার পরবর্তীতে সবচেয়ে বড় কেলেঙ্কারির যে অভিযোগ, আজকে এখানে বিএনপির আইনজীবী নেতারা, জামাতের নেতারা, আইনজীবী নেতারা যারা এখানে ব্রিফ করেছেন, তাদের সবারই একটি অভিযোগ, পরবর্তী প্রায় 16 মাস পরে তিনি অবসরে যাওয়ার পরে যখন ওই রায়ের চূড়ান্ত রায় তিনি লিখিত রায় প্রকাশ করেন, সেখানে দেখা গেল তিনি মৌখিক রায়ে যেটি বলেছিলেন যে 2টি টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে, এই 2টি টার্মের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার বিষয়টি তিনি লিখিত রায়ে আনেননি। এইখানে তার বিরুদ্ধে জালিয়াতের অভিযোগ বড়, যে তিনি মৌখিক রায়ে ফুল কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে বসে যে রায় দিলেন, লিখিত রায়ে যে তিনি সেটি রাখলেন না। অর্থাৎ লিখিত রায় তিনি আওয়ামী লীগ যেটি করেছে সংসদে, অর্থাৎ সরাসরি তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছে, বাতিল করে যে এই 15দশ সংসদে নিয়েছে। জাহিদুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আপনি বিস্তারিত বলেছেন, ধন্যবাদ আপনাকে।
এবিএম খায়রুল হককে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। আমরা তার কাছে যাচ্ছি। মেহেদী হাসান, এই মুহূর্তে ডিবি কার্যালয়ের পরিস্থিতি জানাবেন। তাকে কখন সেখান থেকে বের করা হবে? পুলিশের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়েছে কিনা? আমরা কিন্তু এখনো সেই সকাল থেকে আসলে ডিবি কার্যালয়ের সামনেই অবস্থান করছি, যখন থেকে জানতে পেরেছি যে সকাল ৮টার পরপরই আসলে তাকে ধানমন্ডি যে বাসা থেকে গ্রেফতার করা হয় সেই থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করছি। কিন্তু আসলে তার যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। একটির পর একটি মামলার যে বিষয়, সেই বিষয়গুলো সামনে আসার কারণে কিন্তু আসলে ডিবির যে যুগ্ম কমিশনার, তার কিন্তু আমাদের সাথে কথা বলার কথা ছিল, কিন্তু আসলে তিনি সঙ্গত কারণে আমাদের সাথে কথা বলতে পারছেন না। কিছু সময় আগেও আমরা চেষ্টা করছিলাম তার সাথে কথা বলার। তারা আমাদেরকে শুধু জানিয়েছেন এতটুকুই যে তার যে মামলাগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা এখনো কিছু বিষয় নিয়ে তারা আসলে এগুলো নিয়ে দেখছেন, যে আসলে কোন মামলায় তাকে আসলে আদালতে হাজির করা হবে এবং কোন কোন স্থানে কি কি মামলাগুলো রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের একটি মামলা, যাত্রাবাড়িতে একটি মামলা, মোহাম্মদপুরের একটি মামলা, এরকম আরও বেশ একাধিক মামলা তার নামে রয়েছে, যে কারণে আসলে এই মামলার প্রক্রিয়াগুলোকে গুছিয়ে তারপরে তাকে আসলে পাঠানো হবে। এবং যদি সম্ভাব্য সময়টাকে আমরা ধরে থাকি, তাহলে সেটা আসলে বলা আছে যে এখন কিন্তু প্রায় 2টো বেঁচে গিয়েছে। আমরা যতদূর জানি যে ঠিক 2:30টা নাগাদ তাকে আসলে কোর্ট চত্বরের দিকে নিয়ে যাওয়া হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং তার যে বিচারিক প্রক্রিয়া, সেই বিষয় সম্পর্কে কিন্তু আসলে আমাদের একটা সহকর্মী জানাচ্ছিলেন যে আসলে তিনি বিগত যে আওয়ামী লীগ সরকার, সেই সরকারের সময় যে সকল অনিয়মগুলো করেছেন এবং প্রভাব বিস্তার করে যে সকল সুবিধাগুলো নিয়ে, বিশেষ করে একটা কথা আমি একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আপনার কোর্টে, অর্থাৎ সেখানকার যে তহবিল ছিল, সেই তহবিলের অর্থ আত্মসাৎ করে তিনি আসলে তার চিকিৎসার ব্যয়ে, নিজের চিকিৎসা কাজের জন্য তিনি ব্যয় করেছিলেন, এবং সেটা করে কিন্তু তিনি বেশ কিছু আলোচনা এসেছিলেন। এবং এছাড়াও জিয়াউর রহমানের যে ঘোষক, স্বাধীনতার ঘোষক, সেই বিষয়টি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলেও কিন্তু তিনি রায় দিয়েছিলেন, এবং রায় দিয়ে তিনি আবারও আলোচনায় এসেছিলেন। এমন বেশ কিছু বিষয় তার সম্পর্কে আছে, আর আমরা এখন পর্যন্ত এখানে অপেক্ষা করছি। হয়তোবা তাকে যখন এখান থেকে কোর্টে সোপর্দ করা হবে আমরা জানাবো। ডিবি কার্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। বিচারপতি খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তার সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের বিরুদ্ধে তার মতো যারা অবস্থান নিয়েছে সবাইকে শাস্তির আওতায় আনারও দাবি জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা, যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তা ভাবনা, সেই কারণে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। মাস্টার্ন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 2 শিক্ষক মেহেরিন চৌধুরী এবং মাসুকা বেগম নিপুকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2 শিক্ষককে সম্মাননার বিস্তারিত কার্যক্রম শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে নিহতদের স্মরণে করা হয় মোনাজাত। উপদেষ্টা পরিষদের বৈঠকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। এদিকে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ আহতদের চিকিৎসায় সহায়তা করছেন ঢাকায় আসা ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা। সকাল থেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে কার্যক্রম শুরু করেছেন তারা। এছাড়া সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসায় সহায়তা করছেন। সকালে হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, বুধবার রাতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে রাফি নামের এক শিক্ষার্থীকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এ নিয়ে বর্তমানে সেখানে ভর্তি আছেন 45 জন। এছাড়া আইসিইউতে ভর্তি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী মাহতাব ভুঁইয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার শরীরের 85% পুড়ে গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বার্ন ইনস্টিটিউট সহ ঢাকার 4টি হাসপাতালে ভর্তি 57 জন। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যে সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসছেন তারা অপারেশন থিয়েটারে রয়েছেন, সেটির কি পরিস্থিতি? অপারেশন শেষ হয়েছে কিনা? তারা কি কথা বলেছেন আপনাদের সাথে? দেখুন, আজকে সকাল থেকে কিন্তু আসলে ভারতের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন তারা এসেছেন। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক যারা, তারা এখনো অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে জুমে তাদের পরামর্শ নিয়েছেন। তো অনেকগুলো বিষয় কিন্তু আসলে এখানে হয়েছে। তো আমি যদি আসলে আপনাকে একটি একটি করে কি হয়েছে সেটি যদি আমি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে সকালবেলায় প্রথমে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে আসেন। আসার পরে তারা যে ৪৫ জন দগ্ধ রোগী এখানে আছেন তাদের প্রত্যেককে তারা দেখেছেন এবং তাদের শারীরিক অবস্থা কেমন সেটা তারা জেনেছেন এবং তাদের এখন আসলে কি করণীয় চিকিৎসকদের সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন। এবং আপনাকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানকার চিকিৎসকরা যেটি বলেছেন সেটি হচ্ছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক যারা এসেছেন তারা যে অপারেশনে অংশগ্রহণ করেছেন সেটি আসলে খুব গুরুত্বপূর্ণ। কারণ তারা বলছেন যে বেশ কিছু দগ্ধ রোগী তাদের অপারেশনের দরকার হয়েছে এবং সেই সিঙ্গাপুরের চিকিৎসক যারা এসেছেন তারা সেই অপারেশনে অংশ নিয়েছেন এবং এরই মধ্যে কয়েকটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই তথ্যটি আমরা পেয়েছি। তবে সিঙ্গাপুরের চিকিৎসকরা এখনো ভেতরে অবস্থান করছেন, এই তথ্যটি আমরা পেয়েছি। সবশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি জানানোর জন্য ৩টা থেকে ৪টার মধ্যে একটি প্রেস ব্রিফিং করার কথা। সেটির মাধ্যমে আসলে আরও বেশি বিস্তারিত আমরা হয়তো বা জানতে পারবো। এর মধ্যে আসলে আমরা আরেকটি তথ্য পেয়েছি যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তার এখানে আসার কথা রয়েছে, যদিও এখনো তিনি আসেননি। তিনি আসলে হয়তো বা আমরা আরো বেশি বিষয়গুলো আসলে নিশ্চিত হতে পারবো যে এখানে যে ৪৫ জন ভর্তি আছেন তাদের কি অবস্থা, যে সংকটাপন্ন অবস্থার মধ্যে যারা আছেন তাদের শারীরিক অবস্থার কোনো অবনতি হয়েছে কিনা। তবে একজনের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি, মাহাতাব নামে যে শিক্ষার্থীটি আছেন তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে, সেটি বলা হচ্ছে। তো সব মিলিয়ে যদি আসলে বলা যায় যে এখানে যারা দগ্ধ আছেন তাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন এখানকার দেশ বিদেশের চিকিৎসকরা। তো আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে এটি ছিল সবশেষ। সহকর্মী আদিলুর রহমান। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী রবিবার থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। এদিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণীর কার্যক্রম। এর আগে গত সোমবার দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনাও ঘটেছে। ফলে পরদিন থেকেই কলেজ চত্বরে বন্ধ থাকে সব ধরনের শিক্ষা কার্যক্রম। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 3 শিক্ষার্থীর কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া। সকালে রাজধানীর উত্তরার তারাট্রেক এলাকায় কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন। বলেন, জাতির ভবিষ্যৎ শিশুদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এমন শোক কাটিয়ে ওঠার কোনো ভাষা জানা নেই। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে 3য় ও 4র্থ শ্রেণীতে পড়ুয়া একই পরিবারের 3 সন্তান মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার, আশিকুর রহমান উমায়ের মারা যান। যখনই আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনি, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে, তখন আমাদেরকে ব্যথিত করে, আহত করে। তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। দেশের অর্থনীতিতে স্থিতি ফেরাতে রাজনীতিতে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদী ঐকমত্যের উপর গুরুত্ব আরোপ করছেন বিশ্লেষকেরা।
তারা বলছেন, জুলাই অভ্যুত্থান সামনে রেখে তৈরি হওয়া গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। নইলে ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জন যেতে পারে বিফলে। তাই ঐক্যের সময় এখনই। 2022 সালে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি গোটাবায়ার পদত্যাগ, জ্বালানি ও ডলার সংকট সব মিলিয়ে ধসে পড়ে দেশটি। কিন্তু রাজনৈতিক দল, সুশীল সমাজ ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংবিধান সংশোধন, নতুন সরকার গঠন ও সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনায় দ্রুতই স্থিতিশীল হয় শ্রীলঙ্কা। বাংলাদেশেও জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরশাসনের পতনের পর জন্ম নেয় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন আইনের শাসনভিত্তিক একটি রাষ্ট্র গড়ার প্রত্যাশা। এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন ও আইনি কাঠামোর সংস্কার সহ নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তবে বছর পেরোলেও এর অগ্রগতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টরা। উল্টো বেড়েছে রাজনৈতিক বিভেদ, দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ। দেশের স্বার্থে যার দ্রুত অবসান ও বৃহত্তর ঐক্য জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। সমাজের গণ্যমান্য ব্যক্তি, দ্যাট মিনস সিভিল সোসাইটি, আরও যে বৃহত্তর ঐক্য, এই ঐক্য থাকলে রাজনীতি ভালো হয়, সামাজিক বিন্যাসও ভালো হয়। যেদিন মানুষ বুঝবে যে বাংলাদেশের রাজনীতিতে নিশ্চয়তা তৈরি হয়েছে, একটা নিশ্চিত পরিবেশ তৈরি হয়েছে এবং পলিটিক্যাল একটা হারমোনি, পলিটিক্যাল একটা স্মুথনেস রয়েছে, তখন আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতি ভালো হবে। জাতীয় ঐক্য শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই আনে না, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত করে বলছেন বিশেষজ্ঞরা। অবশ্যই আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। আরো উদ্যম আমরা আশা করেছিলাম। রাজনৈতিক সরকার আসলে একটা স্থিতিশীল সরকার যদি গঠিত হয়, তখন কিন্তু যারা একটা অনিশ্চয়তার কারণে বিনিয়োগ করছেন না, আমরা আশা করব যে তারা তখন বিনিয়োগে আগ্রহী হবেন। এই মুহূর্তে নির্বাচনের স্পষ্ট রূপরেখার পাশাপাশি প্রয়োজন পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদী ঐক্যমত্যের রাজনীতি। তা না হলে গণ আকাঙ্ক্ষার বিপরীতে হারিয়ে যেতে পারে ইতিহাসের অর্জন, এমন শঙ্কা বিশ্লেষকদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ও স্লোগানে মুখর ছিল খুলনা রাজপথ। আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব ছিলেন শিক্ষার্থীরা। সারা দেশে 5 আগস্ট ছাত্র জনতার বিজয় হলেও খুলনায় বিজয় অর্জিত হয় 4 আগস্ট। সেদিনই হাসিনার চাচার বাড়িসহ আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনায় প্রথমে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। 10 জুলাই দৌলতপুরের নতুন রাস্তার মোড়ে রেলপথ ও সড়ক অবরোধে গতি পায় আন্দোলনের। এদিন পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের বাধা উপেক্ষা করে বিএল কলেজ ও ডে নাইট কলেজের ছাত্ররা 1 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে। আমরা রেল অবরোধ করতে সক্ষম হই, আমরা খুলনা যশোর মহাসড়ক অবরোধ করি এবং সেই থেকে আমার মনে হয় যে খুলনাবাসীর ভয় জিনিসটাই আসলে খুলনাবাসী সেই থেকে আসলে ভুলে গেছে। 19 জুলাই শিববাড়ি মোড়ে প্রথম স্টেপ ডাউন শেখ হাসিনার ব্যানার টাঙায় বিক্ষোভকারীরা। 31 জুলাই ছাত্রদের উপর চড়াও হয়ে 7 রাস্তার মোড়ে লাঠিচার্জ, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আটক করা হয় 30 জন বিক্ষোভকারীকে। 2 আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। সংঘর্ষে অর্ধশতাধিক ছাত্র আহত সহ মারা যায় 1 পুলিশ সদস্য। নানাভাবে বাধা বিপত্তি সত্ত্বেও এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম দীর্ঘ 36টা দিন ধরে 0 পয়েন্ট থেকে শিববাড়ি প্রতিটা পয়েন্টে আমাদেরকে খুবই ত্যাগ তিতিক্ষা শিকারের মাধ্যমে চালিয়ে নিতে হয়েছে। এরপর 4 আগস্ট পিকচার প্যালেস মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের গুলি উপেক্ষা করে রাস্তায় নামে ছাত্র জনতা। দখলে নেয় শেখ হাসিনা চাচার বাড়ি, আওয়ামী লীগের দলীয় কার্যালয়। আমাদের যে খুলনার পতিত ও স্বৈরাচার ছিল তাদের যে দোসররা এবং এই আওয়ামী লীগের লোকজন, তারা মূলত হচ্ছে খুলনা ছাড়ে আমাদের এই আন্দোলনের কারণে এবং তাদের বাড়িঘর ভাঙচুর হয়। 0 পয়েন্ট এবং শিখবাড়ি কেন্দ্রিক এই আন্দোলনে আমাদের পুরো খুলনা আমাদের সাথে যুক্ত হয় এবং আমাদের খুলনার বিজয় অর্জিত হয়। জুলাই আন্দোলনের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
খুলনায় যে 5 জন শহীদ আছেন আমরা তাদের বাড়িতেও তাদের একটা স্মৃতি স্মারক করা বা তাদের সম্মাননা প্রদানের চেষ্টা করছি। খুলনা শহরের কোনো একটি প্রাণকেন্দ্রে আমরা একটা স্মৃতি স্মারক স্থাপন করার ইচ্ছে আমাদের আছে। 2024 সালের 4 ও 5 আগস্ট শিববাড়ি মোড় হয়ে ওঠে বিজয়ের স্থান। নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে মানুষ নেমে আসে রাস্তায়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় গাজীপুরে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয় হোসেনের মরদেহ উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদনের প্রেক্ষিতে এই উদ্ধার অভিযান শুরু হয়। দুপুরে তুরাগ নদীতে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে 15 জুন হৃদয় হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে মরদেহ খুঁজে না পাওয়ার কথা জানান প্রসিকিউটর। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে 17 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত বছরের 5 আগস্ট কোনাবাড়িতে হৃদয়কে পুলিশে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জুলাই পদযাত্রা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেছে এনসিপির নেতাকর্মীরা। শহরের পৌর মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছে পথসভার। এনসিপির পথসভা শুরুর আগে সকালে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সাথেও কথা বলেন নেতারা। পরে কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌঁছায় সভাস্থলে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে এনসিপি। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সব সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করেছে উপদেষ্টা পরিষদ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত কমিশনের চেয়ারম্যান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। আগামী 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে কমিশন। নতুন কমিশনের লক্ষ্য হল মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় একটি সময়োপযোগী ও বৈষম্যহীন বেতন কাঠামোর সুপারিশ দেয়া। এর আগে 2015 সালের 8ম জাতীয় বেতন স্কেল প্রবর্তিত হয়। সব স্তরে কর্মকর্তা কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। অভ্যন্তরীণ বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নরের নির্দেশনায় আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়। ড্রেস কোড এরকম হবে যে এটা যাতে শোভন হয়। এক কথায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে যাই, সেখানে এক ধরনের ঝলমলে পোশাক পরতে অভ্যস্ত। আমরা অনেক ধর্মীয় অনুষ্ঠানে যাই, এক ধরনের পোশাক পরতে অভ্যস্ত। কিন্তু অফিসে আসলে যাতে ওই কালচারটা না থাকে, অফিসিয়াল যে একটা স্বাভাবিক ডেকোরাম, সেটা যাতে আমরা মেনে আমরা অফিস করি। গত অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 67.85%। এডিপি বাস্তবায়নের এই হার স্মরণকালের সর্বনিম্ন। এর আগের অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হার ছিল 80.63%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে, যেখানে দেখা যায় গত অর্থ বছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে 1,53,450 কোটি টাকা। কিন্তু বিদায়ী অর্থ বছরে সংস্থার নিজস্ব তহবিলের অর্থায়ন সহ সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল 2,26,164 কোটি টাকা। গত 5 অর্থ বছরের মধ্যে 2021-22 অর্থ বছর সর্বোচ্চ প্রায় 93% এডিপি বাস্তবায়ন হয়। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেয়া, অপচয় রোধ সহ নানা কারণে বিদায়ী অর্থ বছর এডিপি বাস্তবায়ন কমেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 2 শিক্ষক মেহেরিন চৌধুরী এবং মাসুকা বেগম নিপুকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিহত শিক্ষক মাসুকা বেগম নিপুর ভাগ্নি ফাহমিদা খানম নিথি। ফাহমিদা খানম নিথি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনি নিশ্চয়ই জেনেছেন যে দুইজন মাসুকা বেগম নিপু এবং মেহেরিন চৌধুরীকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাই, আপনাদের কোনো চাওয়া রয়েছে কিনা সরকারের কাছে? আমাদের প্রতিক্রিয়া বলতে সরকারের কাছে তো এরকম একটা মৃত্যু হবে এটা তো কখনোই আমাদের ছিল না। হঠাৎ এরকম একটা ট্র্যাজিক ডেথ হয়ে গেল আমার খালামণির। এত বড় একটা অপূরণীয় ক্ষতি আমাদের জন্য, সেটা তার থেকে তো বড় আর কিছু হতে পারে না। তারপরে সরকার থেকে যেহেতু তাদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই সবার জন্য সম্মানের, আমার খালামণির জন্য সম্মানের, আমাদের পরিবারের জন্য সম্মানের। তার আত্মত্যাগের জন্য যে এই স্বীকৃতিটা সে পাচ্ছে, এতে আমরা গর্ববোধ করছি। মাসুকা ম্যাম যে বীরত্ব দেখিয়েছেন তা নিঃসন্দেহে অনন্য। ওনার পরিবার সম্পর্কে কিছু জানাবেন? পরিবার বলতে ওনার মা মারা গেছেন 15 বছর আগে, আর এখন বাবা আছেন, আর এক ভাই আর এক বোন। উনি তো শিক্ষকতা পেশায় ছিলেন, শিক্ষকতা নিয়ে ওনার কোনো স্বপ্ন ছিল কিনা আপনারা তো কাছ থেকে দেখেছেন, কিছু জানেন কিনা? জি, বুঝতে পারিনি প্রশ্নটা। উনি তো শিক্ষক ছিলেন, শিক্ষকতা নিয়ে ওনার কোনো স্বপ্ন ছিল কিনা? আপনারা তো কাছ থেকে তাকে দেখেছেন, আপনাদের সাথে কোনো কথা বলেছেন কিনা উনি? হ্যাঁ, এটা অবশ্যই। উনি প্রথম থেকে একদম চাকরি জীবনে প্রথম থেকে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছেন এবং শিক্ষকতা পেশার জন্য তিনি নিজেকে প্রতিদিন আপগ্রেড করেছেন। প্রতিদিন বলতে যে তিনি কিছুদিন আগেও বিএড শেষ করেছেন, যাতে তার মানে প্রফেশনাল আরো ভালো করতে পারেন, কোনো কিছুতে যাতে বাধা না হয়। উনি যতটা পারেন শিক্ষকতা পেশায় এগোনোর জন্য তিনি ততটাই মানে ডেডিকেটেডলি তিনি ততটা করতে চেয়েছিলেন। কিছুদিন আগে তিনি বিএড পরীক্ষায় বসেছিলেন এবং বিএড পরীক্ষার রেজাল্টে তিনি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, শুধু শিক্ষকতা পেশাকে ভালোবেসে আসলে এটা। জি, ওনার দাফন এবং পরবর্তী সময়ের আচার অনুষ্ঠান নিয়ে কিছু জানাবেন আমাদেরকে? কি পরিকল্পনা আপনাদের? ওনার বুঝতে পারি, ওনার দাফনের বিষয়ে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? কি বিষয়ে? দাফনের বিষয়ে। দাফনের বিষয়ে তো আমরা তো দাফন তো অলরেডি হয়ে গেছে আমাদের ইয়েতে, সোহাগপুরে, ব্রাউনবাড়িয়ার সোহাগপুর গ্রামে ওনাকে দাফন করা হয়েছে। যেহেতু উনি শেষ ইচ্ছে হিসেবে বলে গিয়েছিলেন যেন ওনার বোনের হাতে ওনাকে হস্তান্তর করা হয়, তো সেই হিসেবে আর আমার যেহেতু আমার মা ওনার বোন, আমার মায়ের ইচ্ছে অনুযায়ী তাকে সোহাগপুর এনে দাফন করা হয়েছে। ফাহমিদা খানম নিধি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। এর প্রভাবে রোববার পর্যন্ত খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এছাড়া খুলনা, চট্টগ্রাম ও বরিশালের কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। আর নদী বন্দরগুলোয় থাকছে ১ নম্বর সতর্ক সংকেত। এদিকে লঘুচাপের প্রভাবে সারা দেশেই রাত থেকে বৃষ্টি হচ্ছে, ফলে কমেছে কয়েকদিনে ভ্যাপসা গরম। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ফেনীতে ১৬৮ মিলিমিটার। আমরা আজকে বিকাল থেকে একটা আগামী ৭২ ঘন্টার জন্য একটা ভারী বৃষ্টিপাতের আপনার বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, সেই সঙ্গে সিলেট ডিভিশনে হচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা অ্যালার্ম মেসেজ দিচ্ছি। তো এটা হচ্ছে যে আজকের পর থেকে বা আজকে রাতের পর থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে, এটা ক্রমান্বয়ে উত্তরের দিকে সরে আসবে। রাঙ্গামাটির সাজেকে একাধিক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, ফলে সাজেক পর্যটন কেন্দ্রের সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। সাজেকের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার রাতে ভারী বৃষ্টিতে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাল্লাতলি ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় বেশি মাটি ধসে পড়ায় সেখানে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সেনাবাহিনীর পক্ষ থেকে অত্যাধুনিক ভেকু পাঠানো হলে মাটি সরানোর কাজ শুরু হবে বলে জানা গেছে। মাটি সরানোর পরেই যান চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
চট্টগ্রামে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুটি স্কুলের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ কাজ চলছে। এতে আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা। ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা আরও বেড়েছে। এছাড়া ভোগান্তি বেড়েছে যানজটে। নগর কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। চট্টগ্রাম নগরীর সিডি এভিনিউ সড়কের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি ও পুলিশ লাইন্স স্কুলের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজ চলছে। স্কুলের ফটক ঘেঁষে নির্মাণ সামগ্রী, মাথার উপর বিশালাকার নির্মাণাধীন গার্ডার। যানবাহন এড়িয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। বাচ্চারা স্কুলে আসে, তাদের খুব কষ্ট। সাধারণ জনগণের এই ওভারব্রিজ খুলে ফেলার কষ্ট অতিরিক্ত হচ্ছে। একটা মৃত্যুফল হয়ে আছে না, এটা নিয়ে মানে কর্তৃপক্ষের দৃষ্টি হওয়া উচিত। এটা অনেকদিন যাবত কারো ভ্রুক্ষেপ নেই। ছাত্রদের জন্য বিশেষ করে সমস্যা, পরীক্ষা দেওয়ার সময় অনেক লেট হচ্ছে, এতদিকে তারপর অনেকজন অফিস আদালতে যাওয়ার সময় লেট। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে র্যাম্প নির্মাণ নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল নগরবাসী ও শিক্ষার্থীদের। পথচারীদের জন্য ন্যূনতম নিরাপত্তা ছাড়া অবকাঠামো নির্মাণে বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলছে নাগরিক সমাজ। পুরো র্যাম নাম যেখানে নেমেছে দেখবেন যে সমস্তটাই জুড়ে একটা অবস্থাপনা আছে। এখানকার পথচারী, এখানকার মানুষ, তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা এখানে করা হয়নি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামাতে গিয়ে সরিয়ে ফেলা হয়েছে দুই স্কুলের সামনের একমাত্র ফুট ওভার ব্রিজ। নগর কর্তৃপক্ষ বলছে র্যাম্প নির্মাণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুট ওভার ব্রিজের একটা অংশ আর একটা অংশ যখন যাবে, সেখানে অন্য একটা সংস্থার ওয়াল সেখানে থাকে। কাজেই সব মিলিয়ে বিভিন্ন সংস্থার সাথে আমাদের কথা বলে এই কাজগুলো করতে হচ্ছে, বিদায় একটু সময় লাগছে। ঝুঁকি নিয়ে এই সড়কে যাতায়াত করে দুইটি স্কুলের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শঙ্কা কাটিয়ে সব সদস্য দেশের অংশগ্রহণেই ঢাকায় শুরু হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা এজিএম। শুরুতে অস্বীকৃতি জানালেও সভায় অনলাইনে যোগ দিয়েছেন ভারতের প্রতিনিধি, যোগ দিয়েছেন শ্রীলঙ্কা, আফগানিস্তানের প্রতিনিধিরাও। এসএসসির বার্ষিক সভার নিয়ম অনুযায়ী এশিয়ার টেস্ট খেলুড়ে 5টি দেশের অন্তত 3টি দেশ এবং সহযোগী 10টি দেশের উপস্থিতি ছিল বাধ্যতামূলক। এই সভাতেই নির্ধারণ হবে এশিয়া কাপের ভাগ্য। ভারত পাকিস্তান রাজনৈতিক সংকটের মধ্যেও কিভাবে আসরটি সফল করা যায় তা নিয়ে আলোচনা হবে। শেষ মুহূর্তে ভারতের দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়ায় স্বস্তি মিলেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, সব দেশই তো অংশ নিয়েছেন এবারের সভায়, আর এশিয়া কাপ 5 থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে আরব আমিরাতে হবে, এমন কোনো তথ্য কি জানা আছে আপনার? না, অবশ্যই আপনি যেটা বললেন যে এটা সবচেয়ে বড় একটা ইস্যু, যে এশিয়া কাপ কোথায় এবং কখন আয়োজন হচ্ছে। এবার আয়োজক ভারত, সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আসলে ভারত এই মিটিংয়ে যোগ দেবে না, সাথে হচ্ছে এশিয়া কাপ হবে কিনা। এবং ভারত কিন্তু সেরকম একটা হুমকি, মানে আমরা জানতে পেরেছি যে ওইরকম একটা কথা বলেছিল যে যেহেতু ঢাকায় আয়োজন হচ্ছে, মিটিংয়েও আসবে না এবং এশিয়া কাপটা আয়োজন করা হবে না। অবশেষে যোগ দিয়েছে এবং আমরাও জানতে পেরেছি যে মিটিংয়ে আলোচনার মাঝে যখন সিইউদের মিটিং হয়েছে তখন কথা হয়েছে যে এটা 5 থেকে 21 সেপ্টেম্বর হবে, যেটা আপনি বললেন। হয়তো বা এটা একটা প্রপোজ ডেট এবং এখান থেকে হওয়ার সম্ভাবনা বেশি, হয়তো 1-2 দিন আগে পরে হতে পারে, কিন্তু এই ডেটটা অনেকটা ফাইনাল হয়ে গেছে। বোর্ডগুলোর সাথে আমরা যারা ঢুকেছেন ভেতরে তাদের সাথে খুব বেশিক্ষণ কথা বলার সুযোগ হয়নি, তবে ইন্টারাকশন করা গেছে, ভেতরে কথা বলা গেছে, খুব কমভাবে বলেছেন যেটা হয়তো বা এই সময়টাতেই হচ্ছে। সেদিকে বলবো যে হ্যাঁ, এটা এখন ফাইনাল, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। এইটার সাথে আরেকটা বিষয় বলতে হচ্ছে, যেহেতু আফগানিস্তানের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন, বাংলাদেশ তো একটা সিরিজ খেলবে 3 ম্যাচের T20 সিরিজ, সেটাও অনেকটা ফাইনাল হয়ে গেছে। এশিয়া কাপের পরে সেটাও দুবাই হবে। এটা যদিও এশিয়া কাপের বা এসিসির কোনো মিটিংয়ের একটা অংশ নয়, তবে এটা একটা বাংলাদেশ ক্রিকেটের আপডেট। আপনি যেটা বললেন শুরুর দিকে যে একটা শঙ্কা ছিল যে মিটিংটা হবে কিনা, গতকাল বিসিবি সভাপতি বলেছেন যে এই মিটিংটা হচ্ছে একটা ভাগ্যের বিষয়, গর্ব করার
মতো বিষয় অবশ্যই, কারণ এই সাধারণ বার্ষিক সভা খুব বেশি হয়নি, আমরা জানি এসিসির 3 থেকে 4টা হয়েছে, তার কমও হতে পারে, তার মধ্যে এটা একটা। তার মানে এত বড় একটা আয়োজন করা যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা বাংলাদেশের জন্য বড় একটা বিষয়। যেটা আরেকটা কথা বলছিলাম যে কারা কারা যুক্ত হয়েছে, 17টা দেশের প্রতিনিধি এসেছে, আমি দেখেছি একটু আগে সব মিটিংয়ে ঢুকেছেন। আর বাকি যারা রয়েছেন যেমন ভারত, শ্রীলঙ্কা, তারা কিন্তু অনলাইনে মানে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এবং সেভাবেই হয়তো আলোচনাটা চলবে আগামী 1.5 থেকে 2 ঘন্টা। এরপরে হয়তো বা সবাই যারা বাংলাদেশের খেলা দেখতে চান, বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, তারা হয়তো এখান থেকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দেখতে যাবে। তবে এটা ঠিক যে মিটিংটা অবশ্যই ইতিবাচক কিছু আসবে, কারণ সবাই যুক্ত হয়েছেন এবং বাংলাদেশের জন্য অবশ্যই এটা ইতিবাচক একটা দিক যে এমন একটা আয়োজন করতে পারছে। বিষয় জানাবেন যে এশিয়া কাপ ছাড়া আর কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে? হ্যাঁ, দেখুন, যখন এজিএম হয় মানে কোনো একটা বিসিবি হোক, সংগঠনে হোক, বড় কোনো অর্গানাইজেশনে হোক, সব কিছু মিলিয়ে একটা এজিএম মানে হচ্ছে অনেক বিষয় আলোচনা থাকবে, যেমন আয় ব্যয় কী হয়েছে গেল কয়েকটা বছরে, এই সভাপতি বা চেয়ারম্যানের অধীনে কী কাজ করেছে, কী কাজ ভালো করা যেত বা কী কাজ সামনে করা যায়, এশিয়া কাপটা কীভাবে আরও ভালো করা যায়, কটা দেশে অংশ নিচ্ছে বা যেই সমস্যাগুলো আছে, যে বিভিন্ন সংকট তৈরি হয় মাঝে মাঝেই মানে এশিয়ান ক্রিকেট দলগুলোর মধ্যে, সেই সংকটে সমাধান করা যায়, সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কয়েকটা পোস্ট মানে পদ ফাঁকা রয়েছে, হয়তোবা ভাইস প্রেসিডেন্ট পোস্টটাও ফাঁকা রয়েছে, সেই পোস্টগুলোতে কাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে, তারা কীরকম অবদান রাখতে পারে, সেই সব বিষয় নিয়েও কিন্তু আলোচনা হবে এবং সেখান থেকেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা হয়তোবা মিটিং শেষে জানতে পারবো যে আসলে সিদ্ধান্ত কি আসলো। সহকর্মী মাঝারুল ইসলাম। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।